কিন্তু আমি এটা বলবো যে বাবা হয়ে ওর মধ্যে একটা হিউজ চেঞ্জ এসছে, যেখানে ও এত টেক কেয়ার করে বেবির। রাত্রেবেলা উঠে উঠে আমি যদি এক এক সময় আমি ক্লান্তিতে পারি না, আমি ঘুম থেকে উঠতে না, আমারও করে। হ্যাঁ, আমার প্রেগনেন্সির টাইমটা পুরো টাইমটা জুড়ে বড় বড় ফ্যান ছিলাম 2007-এ ওকে ইন্ডিয়ান আইডলে দেখার পর থেকে। তো তারপরে ভালো লাগতো যেটা হলো, তুই জানি তুই যে শুধু আমার, তুই আমার মনের রানী, তোর সবচেয়ে শয়তানি তানি আমার কথা। এবার অত লোকের সামনে ওর বাবা আমাকে প্রশ্ন করছে, শোনো তুমি আমার মেয়েকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। আচ্ছা, তারপরের প্রশ্ন, আমার মেয়ে কি তোমায় ভালোবাসে? আরে আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার মেয়ে ওই পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পেছনে ঘরের পেছনে। আমি কি বলবো, আমার সব মানে তোমার মেয়ে আমাকে ভালোবাসে কিনা মেয়েকে জিজ্ঞেস করো, আমি কি বলবো? বারবার ফোন খালি আই লাভ ইউ বলো আমাকে একবার। আমি বলছি কি আই লাভ ইউ তুই বলে দিতেই তো বড় মাঝে। সকাল থেকে পাঞ্জাবি পরে গাড়ি ফাড়ি নিয়ে গেছি ওখানে, যে কজন কথা বলবে, ভয় পাই নাকি? ঠিক আছে ও মা, গেছি, গিয়ে দেখছি যে কজন বাকি আছে ওদের, মানে গোটা মানে এলাকার মধ্যে কজন বাকি আছে যারা বাড়িতে ছিল। বাকি সব লোকই বাড়িতে মোটামুটি 70 জন। এটা তুমি এক্সট্রাই বানিয়ে বলছো না? 70 জন একটা রুমের ভেতরে কি করে থাকতে পারে? রুমটাও তো বড় ছিল না, বিশাল হলেও। আন্টিকে জিজ্ঞেস করি বৌমা কেমন হয়েছে, আগে যখন প্রেম করতো। বা ছেলে তো বা কিছু বলার নেই, 32 বাড়ি দাদি মনের বেরিয়ে গেছে, ফার্স্ট ক্লাস একেবারে। এরকম বউ কম পাচ্ছি যে না, আমার মার খাবে কিন্তু খুব বাজে। ও পারে না, আমার জিভে লেগে আছে আমার খাওয়ার। দেখো আমি ওকে থামায় না, আমিও যতটা ঝগড়ুটি ওটাও ঝগড়ুটি 1 নম্বরে। মোটেই না, আমি অতটা নই, মারাত্মক লেভেলের না গো। আরে ওয়েলকাম, আসো, তোমাদেরই অপেক্ষায় ছিলাম। চলে আসো চলে আসো চলে আসো। আমার এই বিশাল রাজপ্রাসাদ দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, এখানেই আমাদের ডাইনিং ছোটো, কিন্তু আমরা নর্মালি যে যেখানে পারি হাতে নিয়ে বসে পড়ি। আর আমাদের এই ব্যালকনিতে প্রচণ্ড গরম এখন, কিন্তু এইখানে একটা ছোটোখাটো ব্যালকনি আছে আমাদের। এখান থেকে ভিউটা ভালো, তাই ভালো লাগে দেখতে। আর বেডরুমগুলো অবভিয়াসলি এখন অকুপাইড, কারণ বেডরুমে যে যার মতো রেস্ট নিচ্ছে বাড়িতে। আর আমার বেবি হয়েছে, তো বেবি এখন বেডরুমের মধ্যে আছে। মিউজিক রুম, ছোটোখাটো মিউজিক রুম আমার, কিন্তু ফুল সব ইনস্ট্রুমেন্ট দিয়ে লোডেড, ভর্তি ঘরের মধ্যে জিনিসপত্র। এখানে বসে কাজ করি, আমার ম্যাক্সিমাম সারাদিন এখানেই কেটে যায়। আমি টুকটাক কাজ করতে 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 এখানেই কাটিয়ে দিই। আর এই ঘরটা আমার ভালো লাগে এই কারণে, কারণ এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এবং হাওয়াটাও খুব সুন্দর আসে চারিদিকে। এখান থেকে অনেকটাই দেখা যায়, তো ভিউটা খুব সুন্দর। এখানে অনেক দূর অবধি দেখতে দেখতে কাজ করা যায়। আর এই সব ইনস্ট্রুমেন্ট সব মানে পাইল আপ করা, এখানের জিনিসপত্র সব, এর মধ্যে সব গান বাজনার জিনিসপত্র। আর এই ঘরেই ম্যাক্সিমাম সময় আমার কেটে যায়। আমার ওয়ার্ক প্লেস, আমার সব থেকে শান্তি পাওয়ার জায়গা হচ্ছে এই জায়গাটাতে। আমার মা সরস্বতী এখানে, আমার এটা আমার বহু বছরের মা সরস্বতী। অ্যাকচুয়ালি এই ঠাকুর আমার আজ থেকে প্রায় 12-13 বছর হয়ে গেল। আমার এই মা সরস্বতী এখানে, উনি এখানেই থাকেন। এই মূর্তি রং করা হয়, এই মূর্তিকে আবার সাজানো হয়। মা আমার সাথে সবসময় যবে থেকে এসছেন এখানে, আর মা কোনোদিন ছেড়ে যায়নি, আর যেতেও দেবো না। এই হচ্ছে আমার মিউজিক রুম, এখানে বসে আমি কাজ করি। এখানে বেডরুমগুলো আছে সব। আর এখানে ম্যাক্সিমাম সময় আমরা সবাই বসে আড্ডাটাই মারি, গল্প করি যখনই আসে। আর আমার টুকটাক যা যা জীবনে আমি অর্জন করেছি, ট্রফিজ যেগুলো মানুষে আমাকে ভালোবেসে দিয়েছে, তাই কিছু কিছু জিনিস এখানে রেখেছি। যেমন অনেক ছোটোবেলার জিনিসপত্র আছে আমার, ছোটো থেকে রাখা জিনিসপত্র। এর মধ্যে এইটা আমাদের পাড়ার প্রথম, আমি যখন, এটা আমার মোস্ট প্রবাবলি 2001 আমার ফার্স্ট মেমেন্টো আমি যেটা পাই খড়দা বইমেলার, 2001 সালের এটা। তারপরে এরকম নানা রকম জিনিসপত্র যেগুলো পেয়েছি সবই এখানে যতটা পেরেছি সাজিয়ে রেখেছি। খুব সিম্পল থাকি, নর্মাল থাকি, যেরকম বাড়িতে থাকে সবাই। আর এটা খুব সুন্দর মা সরস্বতী মূর্তি, এটা কলকাতা পুলিশ থেকে আমাকে দেওয়া হয়েছিল 2008 সালে। এটা
এটা খুব আমার কাছে একটা মেমোরেবল জিনিস। আর এই টুকটাক এই জিনিসপত্রগুলো সবই মোটামুটি যেগুলো মানুষও ভালোবেসে আমাকে দিয়েছে। এটা যেমন একটা ছেলে জয় বিশ্বাস বলে, ও আমার ছবিটা এঁকে দিয়েছিল, খুব সুন্দর লেগেছে, তাই জন্য এটাকে রেখে দিয়েছি আমার কাছে। যদি কিছু পাই তো সাজিয়ে রাখবো। আর দ্যাটস ইট, এইটুকুই। আচ্ছা, পেয়ে গেছি মনে সহধর্মিনী ঋতুপর্ণাকে, যার প্রশংসা একেবারে পঞ্চমুখ ছিল, মানে বউ অন্ত প্রাণ স্বামী তোমার। কেমন আছো আগে বলো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। কি বলবে বরকে নিয়ে, মানে আগে বলো বিয়ের পর আর বাবা হওয়ার পর। মায়ের কাছ থেকে তো জেনেছি, তোমার কাছ থেকে জানি তো, ইমনের মধ্যে পরিবর্তনটা কি লক্ষ্য করেছো? সত্যি কথা বলতে ওর মধ্যে ভীষণ চেঞ্জ এসছে, রেসপন্সিবল হয়েছে। টাইমের ব্যাপারটা এখন আমি বলবো না, ওটা যেমন ছিল সেরকমই চলছে, ওটা জানি না আসবে কি না দেও। কিন্তু আমি এটা বলবো যে বাবা হয়ে ওর মধ্যে একটা হিউজ চেঞ্জ এসছে, যেখানে ও এত টেক কেয়ার করে বেবির। রাত্রেবেলা উঠে উঠে আমি যদি এক এক সময় আমি ক্লান্তিতে পারি না, আমি ঘুম থেকে উঠতে না, আমারও করে। হ্যাঁ, আমার প্রেগনেন্সির টাইমটা পুরো টাইমটা জুড়ে আমার খেয়াল রেখেছে, আমাকে একটা কিছু করতে দেয়নি। আমি নিজে বলতাম যে আরে আমি ঠিক আছি, আমি পারবো, না না আমার ভয় লাগছে, তুমি করো না, এইসব কিছু করো না, এরকম। প্রত্যেকটা আমার আলাদা আলাদা সেকশন বলছে, প্রেগন্যান্সির আগে ঠিক রাখিনি। আরে বাবা, কেমন ছিল ইমন? না, প্রেমিক হিসাবে ভালো ছিল, ভীষণ। বোরিং বললাম তো? না না না, একদম না, ও ভালো ছিল। আমরা খুব বেশি দিন প্রেম করিনি, মানে আমাদের ছিল 1 বছরের ছিল। কিভাবে শুরু? প্রপোজটা কে করেছিল? প্রপোজ তো আমিই করিব, কি আশ্চর্য, আমি ওর ফ্যান। আমি বড় বড় ওর ফ্যান ছিলাম 2007-এ ওকে ইন্ডিয়ান আইডলে দেখার পর থেকে। তো তারপরে ভালো লাগতো, যেটা হয়ে থাকে, আমার ক্রাশ, কিন্তু কোনো রকমভাবে ওর সাথে যোগাযোগ করাটা সম্ভব ছিল না। দেন 2012 না 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 না, আমার বাড়ি অনেকটা দূর, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, বগুলাতে। হ্যাঁ, তো ন্যাচারালি কত দূর থেকে? আলা ফেসবুকে আমি ওকে 2017-এ মেসেজ করি। আমি একদিন খুঁজে পাই ওকে, একটা লাইভে দেখতে পাই। আমি ভাবলাম যে এটা কি ফেক আইডি কি, দিয়ে তারপর ভাবলাম যে দেখি একটা মেসেজ করে। তো মেসেজ করে আমি রিকোয়েস্ট করি, দেখো আমি তোমার ভীষণ বড় ফ্যান, আমার তোমাকে 2007 থেকে ভালো লাগে, তুমি আমার জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো, আমি আর কোনো কিছু বলছি না তোমাকে, বাস এইটুকু করলেই হবে। দিয়ে দেখলাম পরদিনও আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড একটা রিপ্লাই দিয়েছে আই ডিড ডিয়ার, তাই লিখে। ও ওকে, দেখলাম অ্যাক্টিভ দেখাচ্ছে, আমি বললাম চলো মেসেজ করতে থাকি, একটা না একটা রিপ্লাই তো আসবেই হয়তো। হ্যাঁ, আর তারপর আমি ওকে ওই থেকে আর কি কথা বলা শুরু, আমি ওকে মেসেজ করতাম, ওর সাথে মাঝে মাঝে টুকটাক কথা হতো। কথা না, শোনো, প্রমাণ চাই আমাকে, গান গেয়ে পাঠাতে হয়েছে আমাকে প্রমাণ করতে। নিয়ে হ্যাঁ, আমি কি করে বুঝবো যে ওটা রিয়েল কিনা? হ্যাঁ, এবার আমি ভাবছি যে রিয়েল যদি হয় নিশ্চয়ই গান গাইতে পারবে। আমি বললাম যে তুমি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাবে, ভয়েস মেসেজ? আমি হ্যাঁ, একটা তুমি যদি গান গেয়ে পাঠাও। কি গান? দিয়ে আমি ওর কাছে একটা রিকোয়েস্ট করলাম, সোনু নিগমের একটা গান, আব মুঝে রাত দিন। তো আমাকে সেটা মেসেঞ্জারে পাঠালো, আমি কনফার্ম হয়ে গেলাম। আমি আমার মাকেও বলে দিলাম যে মা দেখো আমার কথা হচ্ছে। আচ্ছা সত্যি কথা হচ্ছে? আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, সেই থেকে কথা বলা শুরু। তারপর থেকে হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে কথা বলা শুরু হয়। হোয়াটসঅ্যাপেও মাঝে মাঝে আমাকে, আমি মানে ওকে এত বিরক্ত করতাম। হ্যাঁ, বোকা কিন্তু আমার আমি কি সব বলে দিতাম, বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ বড় পাকা পাকা কথা এসেই আমি আবার রেগে টেগে আমি এক সময়, যে তুমি কি মনে করো নিজেকে, হ্যাঁ একটা রিপ্লাই করতে পারো না, আমিও তোমার ফ্যান, হ্যাঁ আমাদের ফ্যানদের জন্য তো তোমরা থাকো, এইসব এইসব কি কি সব বলে দিতাম আমি ওকে। দিয়ে তারপরে আবার পরে দেখতাম কি হয়েছে, হ্যাঁ এত এরকম কথা। তো যাই হোক, সেই থেকে করবো তো আমি নাকি, তো সেই থেকে আর কি খেয়ালে রয়েছে। হ্যাঁ, তাই না? তো সেই থেকে শুরু 2017-2019 পর্যন্ত আমাদের এরকম কথা বলার মাঝখানে কি ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, ও যখন ফ্রি, দেখাটা ওই বলবে দারুণ দেখাটা হলো 2019-এ আমার। হ্যাঁ, আমার একটা রিলেটিভের বাড়িতে আমি এসেছিলাম খড়দাতে। তো পুজোর সময় আমি ওকে রিকোয়েস্ট করলাম, শুনলাম যে ও কলকাতায় রয়েছে। তো আমি বললাম যে আমি তো জানি ও খড়দারই বাড়ি, মানে ওর বাড়ি। তো আমি বললাম যে তুমি তো কলকাতায় রয়েছো, আমি খড়দাতে যাচ্ছি আমার একটা রিলেটিভের বাড়িতে, তো তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করবে, 5 মিনিটের জন্য বাস দেখা করলেও চলবে। তো
তো ও বলছে আমি পারবো না, আমি একটা বন্ধুর বাড়িতে রয়েছি, এখানে পিকনিকে আমি রয়েছি, এই সেই। তো আমি বললাম যে 5 মিনিট বাস, আমি স্টেশনের কাছে 5টা মিনিট জাস্ট দেখা করে আমি চলে যাব। আমি এত দূর এসছি, আর নেক্সট টাইম আমি কখন আসবো জানি না, কবে আসবো, আবার তুমি থাকবে কিনা তাও জানি না, তো প্লিজ একবার দেখা করো। দিয়ে অনেক রিকোয়েস্ট করার পরেও সেদিন দেখা হলো না। আমি ভীষণ হার্ট ব্রোকেন। না ভাও নয়, ব্যাপারটা এরকম হয়েছে যে ও ছিল একটা বন্ধুর বাড়িতে, ও এসে পৌঁছাতে পারিনি আর কি, আসতে পারিনি। দিয়ে আমায় বললো যে ঠিক আছে দেখছি, কালকে যদি হয় আমি কালকে দেখা করে নেবো তোমার সাথে। আমি বললাম যে কালকে আমি ঠাকুর দেখতে বেরোবো, আমি বেরিয়ে গেলে তো আমি পারবো না দেখা করতে। হ্যাঁ কত ইয়ে মানে এখানেও দেখবে এটাও তাই ঠাকুর দেখবে না। না ব্যাপারটা কি ভাবো যে আমি আমার রিলেটিভের বাড়িতে এসেছি, ঠিক আছে, না রিলেটিভের বাড়িতে, এবার তার বাড়িতে আমি কি বলে মানে ম্যানেজ করব, তো আমার তো একটু চাপ হবেই। তো যাই হোক, সেক্ষেত্রে তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে সারা রাত আমি ওকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ তুমি একবার আমার সাথে কাল দেখা করে নাও। ও সারা রাত ওর বন্ধুর সঙ্গে পার্টি করেছে, পিকনিক করে, দিয়ে সকালে আমাকে বলছে যে আমি এখন ঘুমাবো, রাখছি। আমি বললাম ঘুমাবো মানে? আমি বললাম ঘুমাবো মানে এটা কি, মানে এখন আমি জানি ঘুমিয়ে গেলে আর দেখাটা হবে না। হ্যাঁ ও করে আমি জানি ঘুমিয়ে গেলে আর দেখাটা হবে না। আমি বলছি ঠিক আছে, আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ তুমি একবার এসো, একবার দেখা করে যাও আমার সঙ্গে। দিয়ে ও বলছে যে ঠিক আছে, তুমি যদি দেখা করতে চাও তাহলে এখনই আমি দেখা করব, আমি ঘুমিয়ে গেলে আমি আর উঠতে পারবো না। আমি বললাম যে এখন, তখন বাজছে 6:30। আমি ফ্যাক্টটা বিশ্বাস করি যে সকাল আমি যেটা সত্যি আমি সেটা বলেছি ওকে, যে দেখো এটার পর আমি যদি ঘুমিয়ে পড়ি এখন, কেন আমি কি করে উঠবো, তারপরে আমি ঘুমাবো না। তারপরে এবার এতবার রিকোয়েস্ট করছে, চাঙ্গা হয়ে যাবে তো এমনি। গেছিলাম তো হ্যাঁ ও এসেছিল, ও তখন একটা বন্ধুর সঙ্গে আমায় বললো 6:30। আমি ভাবছি 6:30 আমাকে বেরোতে লাগবে। আমি আমার একটা বোন রয়েছে, আমি তার কাছে বললাম যে আমাকে এক্ষুনি বেরোতে লাগবে। আমাকে বলছে এখন মানে দেখা করতে হলে এখনই দেখা করতে হবে, এরপরে আর হবে না। দিয়ে বললো এখন আমি কি বলে ম্যানেজ করবো বাড়িতে। আমি বললাম দেখ তুই কীভাবে করবি। ও উল্টোপাল্টা ভুলভাল বললো বাড়িতে। অ্যান্ড আমরা বেরোলাম 7টায় ওদের পাড়াতে কোনো একটা জায়গায় ছিল ওখানে। আমি বলছি এবার দেখা করো অব্দি তো খুব তার মধ্যে চিরবিড়েনেস একদম, ঠিক আছে, খুব স্মার্ট। দেখা করো। এবার আমি সকালবেলা ওই অনল বলছিলাম, আমার বন্ধু খুব কাছের, আমার ভাই হয়, তো ওকে বললাম যে এরকম একটু যাবো, বেরোবি একটুখানি। তো প্রথমে আমি ওকে বলেছিলাম যে এরকম বগুলা, আমি পুরোটা বলার আগে ও অলরেডি ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। আমি যাবো করছি, যেহেতু ওর সাথে কথা বলছিলাম বলে আমি ঘুমাতে পারিনি তখন। তো আমি ওকে বলেছি যে এরকম যে বগুলা থেকে একজন এসছে, খড়দা অব্দি যাবো, ওটাও শোনেনি যে ব্যারাকপুর। ও বলবে বগুলা যাবো না, অনেক দূর ভাই, অনেক দূর, বগুলা যেতে পারবো না এখন। আমি বললাম না বগুলা যেতে হবে না, খড়দা যাবো। এবার ও আমাকে সকালবেলা বাইকে করে আমি আরও এসছি। এইবার তুমি তারপরে বলো যে তোমার স্মার্টনেস কোথায় গেছিল। তো ন্যাচারালি আমি যখন ওকে দূর থেকে আসতে দেখছি, আমি দেখছি বাইকের পেছনে, আমার ব্যাস এসে গেছে, আমার হার্টবিট বেড়ে গেছে। আমি বলছি কী করবো আমি এবার, আমি পড়ে যাচ্ছি একদম। আমার বোন বলছি দিদি তুই পড়ে যাচ্ছিস ড্রেনের মধ্যে। আমি বলি আমি যাবো না ওখানে। আমি মানে আমার তখন ভয়, আমি ভাবছি যে আর দরকার নেই, আমি আর কথা বলতে পারবো না। আমি সামনে দেখতে পাচ্ছি যাকে আমি এতদিন লিখেছে, হ্যাঁ আমি আর যাকে আমি টিভিতে দেখেছি, তারপর হ্যাঁ গান শুনেছি, আমি এত পছন্দ করি, আর তারপর হঠাৎ করে তাকে আমি সামনে দেখতে পাচ্ছি। এর আগে আমি একবার সামনে দেখেছিলাম 2012-এ, আমাদের কলেজে এসেছিল, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি ওকে ওইভাবে দেখেছিলাম। কিন্তু এবার আমি তাকে দেখতে পারবো, আমি তার সাথে কথা বলতে পারবো। তো ন্যাচারালি আমার তো তখন অবস্থা ভীষণই খারাপ। আমি ভাবছি যে আমি আর নেই, আমি শেষ এখানেই, আমি কথা বলতেও পারবো না। আমি কথাও ইনফ্যাক্ট বলতে পারছিলাম না ওর সাথে। ও যে ঠিক আছে, আমি বাঘ ভাল্লুক নই, তুমি কথা বলতে পারো আমার সাথে। তো যাই হোক, আমি ওই দিন গেছি সকালবেলা, তারপর তো গিয়ে দেখছি কাঁপছে ও। ওই দিন আমাদের প্রথম দেখা। আমি তো ভেবেই নিয়েছিলাম ছবি তো আমি তুলেই রাখবো, আবার কবে নেক্সট টাইম দেখা হবে কি হবে না। ব্যাকগ্রাউন্ডটাও বলে দিচ্ছি, মানে ফুরফুরে হাওয়া, পেছনে নোংরা একটা কচু বন, তার মধ্যে ওই নোংরা নিয়ে যাবার গাড়ি যেগুলো থাকে, ওইটা পেছনে দাঁড়িয়ে ঠেলা গাড়ি, হ্যাঁ। এবং তার মধ্যে আমি দেখছি যে কোনো সময় একটা মেয়ে ড্রেনে পড়ে যেতে পারে। সকাল আমি একটা মেয়েকে ড্রেন থেকে, ঠিক আছে, খুব বিচ্ছিরি সিন ওটা, মানে আর কি জীবনে আমার। হ্যাঁ ওকে ভাবছি ড্রেন থেকে সরে দাঁড়াও, খুব বাজে লাগবে। একটু সবাই চেনে আমার খড়দা, আমার পাড়া, ঠিক আছে, তুমি বাড়ি চলে যাবে, আমাকে লোকে দেখবে যে সকাল ইমন এসে মেয়েদেরকে হাত ধরে ড্রেন থেকে তুলি ভাবে।
এটাই কাজ আমার। তার মধ্যে পাশে নোংরার গাড়ি, ঠিক আছে। তো সেখানে দেখা করলাম আমরা প্রথম, ছবি আমাদের, হ্যাঁ, মারাত্মক ওখানে memorable। আমাদের আমরা প্রথম ছবি, তারপরে হ্যাঁ। আমরা বিয়ের পরে প্রচুরবার ওখানে গিয়ে দাঁড়িয়ে হ্যাঁ, সেটা স্মৃতি। তারপরে তো ব্যাস ওইখানে আমাদের দেখা প্রথম 0.5 ঘন্টা 45 মিনিট মতো ছিলাম, কথা হলো। আমি ওর হাতটা ধরেছিলাম আর কি, ছবি তুলবো আর কি, হ্যান্ডশেক করেছিলাম। তো তার থেকে আর হাতটা ছাড়িনি, আর তার থেকে এখনো পর্যন্ত ধরেই রেখেছি, হাত ছাড়বো না। না না, আর তো দরকার নেই হাত ছাড়ার, এখন তো চাপ নেই। তো বাস এই দিয়ে আমরা আর খুব কি। প্রেমের মধ্যে আমি একটা জিনিস করতাম, সেটা হচ্ছে না, আমার বাড়ির নিয়মটা বাড়ির নিয়ম। যেমন ওর বাবা মা পছন্দ করতো না যে ও সন্ধ্যেবেলা পরে, পছন্দ করতো না সেটা। তো আমি কখনো সেই জায়গাটা ডিসরেসপেক্ট করতে পারি না। তা আমি এখান থেকে ওদের বাড়ি যেতাম, আমার এখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো। আমরা দেখা করতাম কোনোদিন হার্ডলি 0.5 ঘন্টা। হ্যাঁ, বাইকে। ইনফ্যাক্ট এরকম হয়েছে ডিসেম্বরের শেষে 2019-এ 28 ডিসেম্বর ও আমাদের ওখানে প্রথম যায় আমার সাথে দেখা করতে। প্রচণ্ড কনকনে ঠান্ডা, বাইকে ও পুরো একদম জ্যাকেট ফ্যাকেট পরে সব। আমি তো ভাবছি হায় কি সুন্দর লাগছে, আমি যখন প্রথম দেখছি ও আসছে, তখন এক গাল আমার চাপ, ভাল লাগছিল, দাঁড়ি ভাল লাগছিল। এখন যদি আমি দাড়ি রাখতে বারণ করি, আমার এখন আর ভাল লাগে না দাড়িটা, এখন এমনি সুন্দর লাগে। তো এই আর কি। তো সেদিন ও আসে প্রচন্ড ঠান্ডায়, ওই 0.5 ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম আমরা দেখা করতাম। সন্ধ্যের পরে যেটা বাড়িতে পছন্দ করে না, যেটা সেই নিয়মটা, সেটা মানা উচিত সব। আমি কোনোদিনই আমি ওকে বলিনি যে তুমি দাঁড়াও, বাড়ি চলে যাও, গল্প করি। কারণ আমার বাড়িতে পৌঁছে দিতাম কাছ অবধি, আর ওকে আমি খোঁজাতে থাকতাম বাড়িতে, বলো যে বিয়ের কথা বলো। হ্যাঁ, ও আমাকে বেশি জোর দিয়েছে, আমি তো ভয়ের চোটে। হ্যাঁ, ও বাড়িতে অলরেডি আগে বলে দিয়েছিল। ওর মা একটু জানতো, বুঝতে পারতো। হ্যাঁ, রাত্রেবেলায় কার সাথে ফোনে কথা বলছি চুপ 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 করে, আমি বলতাম আমি মনের সাথে। মনের সাথে কেন? বলতে কি ব্যাপার, হ্যাঁ দেখো আবার, এরকম ভাবে আর কি। দিয়ে তারপরে যখন আমাকে জোর দিচ্ছে যে তুমি বাড়িতে বলো, আমি কি বলবো, মানে বলবোটা কিভাবে? আমি তো কখনো এরকম ভাবে যে বলা যায় আমি এটা ভাবিনি। বাড়িতে আমার দেখো, একটা রিলেশনশিপে যখন যাবো, রিলেশনশিপটা আমি টিকিয়ে রাখাটা আমার কাছে কথা। ওই কিছুদিন রিলেশনশিপ হলো, না 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 না, ওটা আমার দ্বারা সম্ভব না। আমার ইন্টারেস্টও নেই, কারণ বেকার কারোর সময় নষ্ট করবো না, আমারও নয় তারও নয়। সুতরাং যদি থাকারই হয়, যদি ভালোই লেগে থাকে, ভালোই বেসে থাকি, তাহলে বিয়ে করাটাই বেটার। তো আমি বললাম বিয়ের কথা, আমি তো বাড়িতে বলে রেখেছিলাম যে আমি বিয়ে করবো। আচ্ছা, তার আগে আসি, ওই যে প্রথম তো দেখা করলে, তারপরে কতদিন পরে সম্পর্কটা হলো, মানে তার ব্যাপারটা এলো? 1.5 মাস। 1.5 মাস মানে আমি তো ওকে আগে থেকে আই লাভ ইউ বলতাম, আমার তো ভালোই লাগতো। আরে বারবার এবার আই লাভ ইউ বলো, আমাকে একবার আমি বলছি কি আই লাভ ইউ টু বলে দিতেই তো পারো মাঝে মাঝে। আমি থ্যাংক ইউ বলতাম, কি বলবো একটা আই লাভ ইউ বললে তার উত্তর থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা মেয়ে আমাকে মেসেজ করে লিখছে যে আই লাভ ইউ, আমি তার বদলে তাকে আই লাভ ইউ টু লিখবো, সঙ্গে সঙ্গে বিচ্ছিরি দেখাবে, লিখলেও তো খারাপ, তারপর বলছে বাবা কি হ্যাংলা ছেলে। হ্যাঁ, এটা সত্যি তাই মনে হতে পারতো, কিন্তু যাই হোক ও বলেনি, তাই জন্য আমি হয়তো ওর কাছে বেশি বেশি করে রিকোয়েস্ট করতাম যে তুমি একবার মাঝে মাঝে ভুল করেও তো আই লাভ ইউ টু বলে দিতে পারো। তো যাই হোক, তো তার 1.5 মাস পর, মানে আমরা দেখা যখন করি, দেখা করার পর থেকেই বোধহয় ওর একটু ফিলিংস চেঞ্জ হয়েছিল। তুমি বলতে পারো না, বলো। ও মা, তুমি বলে যাচ্ছ বলে আজ অব্দি হয়েছে কোনোদিন যে বউ বলছে তার উপর দিয়ে বর বলে চাই, যদি হয় করে দিই। তো তোমার ভালো লাগাটাও এক্সপ্রেস করো, ও বেচারা একটু শুনুক। ও আমার দেখো, আমি ওকে সবসময় বলেছি যে আমি মারাত্মক ওই ওমাগো দেখে একদম ছিল না কোনোদিনও। তো ও আমাকে আমি খুশি হতাম। দেখো, ভালো না লাগলে এখান থেকে আমি এত দূর গিয়ে কারোর সাথে, জীবনে কোনোদিন কারোর সাথে দেখা করিনি আমি, ঠিক আছে। তো আমি যেতাম, দেখা করতাম, ওই 0.5 ঘন্টাটুকু ওইটা নিয়েই ভালো লাগতো আমার, যে ঠিক আছে এইটুকুই দেখা হলো। হ্যাঁ, আমরা 1 বছর ওরকম ঘোরাফেরা করেছি, 1 বছর ম্যাক্সিমাম। টুকটাকি, মানে খুব কম সময় হতো, মানে আমার যেতে আসতেই আমার অনেক সময় লেগে যেত, কিন্তু তার মধ্যে ভালো লাগতো যে 0.5 ঘন্টা সময়, যে ভালো লাগলো, একটুখানি গেলাম, একটুখানি। বাড়িতে বলার পর মেনে নিয়েছিল? বাড়িতে আমি বাবাকে বললাম, মানে বাবাকে বলাটা ছিল ভীষণ ভয়ঙ্কর ব্যাপার একটা, কেন কি বাবা আমার ভীষণ রাগী। তো আমি ভাবিনি যে বাবাকে ওরম ভাবে আমি বলতে পারবো। মা আমাকে বললো যে তুমি বলো তোমার বাবাকে, আমি বলবো না, তুমি বললেই তোমার বাবা সেটাকে শুনবে, আমি বললে জিনিসটা অন্যভাবে রিয়াক্ট করতে পারে। আর ওকে বাবা, আমি ভাবছি যে কখন বাড়ি আসবে, আর আমি ওয়েট করছি, আমি নানা রকম প্ল্যান করছি যে এইভাবে বলবো, ওইভাবে বলবো, এইভাবে কথাটাকে তুলবো। তো আমার তো হার্টবিট বাড়তে বাড়তে এমন অবস্থা, আমি ভাবছি আমি মরে যাবো নাকি, হার্ট ফেল করে আমার এমন অবস্থা, আমি কাঁপছি রীতিমতো ঘরের ভেতরে, আমি পাইচারি করছি। এবার বাবা এসে বাইরে বসে রয়েছে বারান্দাতে, আমি ভাবছি যে এইবার যাবো, আমি গিয়ে বলবো। দিয়ে ফাইনালি গেলাম, গিয়ে আমি বাবার সামনেও যাইনি, বাবার পেছনে, বাবার সামনে চেয়ারে বসা রয়েছে, আমি পেছনে এসে বলছি
বাবা তোমার সাথে আমার একটু কথা আছে। তো বলছে বলে ফেলো। আমি বলছি তুমি আমার বিয়ে নিয়ে কি ভাবছো? ওর বাবা এবার, আমি তো আর মুখটা দেখতে পাচ্ছি না যে কি এক্সপ্রেশনটা হয়েছে, যে তার আগে ওর বাবা মা বিয়ের ব্যাপার নিয়ে কোনোদিনও কথা বলেনি কোনো কিছু। হ্যাঁ। ডাইরেক্ট আমার ব্যাপারে ডাইরেক্ট একটা কথা। তো এবার না ওর বাবা মেনেও গেছে। হ্যাঁ, দিয়ে না বাবা আমাকে তার প্রায় 2 বছর আগে একবার বলেছিল তুমি কি বিয়ে করতে চাও এখন? আমি বললাম না, আমি টাইম চাইছি, এখনই করব না, সেটা আমি আগে বলেছিলাম। তারপরে সেই মেয়ে গিয়ে এবার আমি বাবা আমার বিয়ের ব্যাপারে কি ভেবেছো? বাবা বলছে আমি তো তোমাকে বলেছিলাম 2 বছর আগে। দিয়ে আমি বললাম যে না আসলে, বলে কি কেন আমরা কি দেখবো নাকি তুমি দেখে নিয়েছো? আমি বললাম যে একজন আছে। তো আমি সবটা বললাম ওর ব্যাপারে খুলে। তো জিজ্ঞাসা করলো কোথায় থাকে, ক ভাই বোন, কি ব্যাপার কি না, সবটা ওরা জানে কি না, ওর মা বাবা জানে কি না। আমি সব বললাম যে হ্যাঁ ওর মা বাবা সবাই জানে। তাদের কি মতামত? আমি বললাম হ্যাঁ তারাও ভীষণ পছন্দ করে আমাকে। ঠিক আছে আমি তাহলে একবার কথা বলবো সামনাসামনি। আমি বললাম ওকে। দিয়ে সামনে কথা বলো না, আমি বলবো। বলো বলো এইবার হচ্ছে আসল ঘটনা। আসল ঘটনা। সেটা হচ্ছে যে আমি ওর হাত চাইতে গেছি, কাউকে নিয়ে যাইনি, একা গেছিলাম। হ্যাঁ কি সাহস! হ্যাঁ একা গেছি। আমি বলছিলাম না, এইটা তো আমার লাইফের ব্যাপার, এইটার জন্য আমার কাউকে পাশে লাগবে না। তো প্রথম দিন সেটা তো গেছি, আমাকে বললো যে একটু নিয়ে এসো, একটুখানি বাড়ির কজন তোমার সাথে একটুখানি কথা বলতে। এটা আসলে পরের বছর পুজো, এবার আগের বছর পুজোতে আমাদের যে দেখা হয়েছিল, এটা এটা ঠিক পরের পরের বছর পুজোতে, অষ্টমীতে। অষ্টমীতে। তা সকাল থেকে পাঞ্জাবি ফাঞ্জাবি পরে গাড়ি ফাড়ি নিয়ে গেছি ওখানে, যে কজন কথা বলবে, ভয় পাই নাকি। ঠিক আছে। ও মা, গেছি, গিয়ে দেখছি যে কজন বাকি আছে ওদের, মানে গোটা মানে এলাকার মধ্যে কজন বাকি আছে যারা বাড়িতে ছিল। বাকি সব লোকই বাড়িতে ছিল মোটামুটি 70 জন। হাট, এটা তুমি এক্সট্রাই বানিয়ে কত লোক বলছো ছিল? না। 70 জন একটা রুমের ভেতরে কি করে থাকতে পারে? রুমটাও তো বড় ছিল না, সে বিশাল। হলেও আমি বলছি ব্যাপারটা ছিল যে সেদিন ছিল গিয়ে পেছনে লুকিয়ে আছে গিয়ে আমার বাড়ির, ভাবো আমাকে বসিয়েছে। আমি মোটামুটি আমি এটা ও আগেও বলেছি, চেয়ারে মাঝখানে বসেছিল। চেয়ারে বসে যে পিলপিল করে লোক ঢুকছে না, কি ফাংশন টাংশন করাবে বলে দিয়েছে নাকি আমাকে না বলে? আমি কি গান ফান গাইবো নাকি? না না, ব্যাপারটা এটা হয়েছে যে ওই দিন ছিল যেহেতু দুর্গাপুজো, আমার মা বাড়িতে পুজো হচ্ছিল। তো এবার বসেছি প্রথমে গিয়ে, যখন ঘর ফাঁকা তখন গিয়ে একদম চেয়ার ফেয়ার দিয়েছে, বসেছে এইভাবে বসেছি গিয়ে। আস্তে আস্তে দেখি এ কি রে ভাই, এটা কত লোক! ও মা, সবাইকে জেরার উত্তর দিতে হবে না? হ্যাঁ মানে ব্যাপারটা এইবার। এরকম যে সবাই তো ওকে ওইভাবেও তো দেখতে আসছে না যে ইমন। এইবার যাই হোক না কেন, আমি একটা বিয়ের কথা বলতে চাই, আমি তো আর লোককে ইমন দেখানোর জন্য নিয়ে আসিনি রে ভাই, কি মুশকিল। এটা তো বুঝতে হবে যে একটা বিয়ের কথা। এবার অত লোকের সামনে ওর বাবা আমাকে প্রশ্ন করছে, শোনো তুমি আমার মেয়েকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। আচ্ছা, তারপরের প্রশ্ন, আমার মেয়ে কি তোমায় ভালোবাসে? আরে আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার মেয়ে ওই পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পেছনে ঘরের পেছনে। আরে আমি কি বলবো, আমার সব মানে তোমার মেয়ে আমাকে ভালোবাসে কিনা মেয়েকে জিজ্ঞেস করো, আমি কি বলবো? আর আমি মানে হয় না যেটা, যে বাড়িতে এতদিন সবাই আমাকে ছোট ছোট বলে না, দেখতো, সেটাও কথা, কিন্তু এবার সেই জায়গাটা হঠাৎ করে 150-200 বছর বড় নই রে বাবা। যে আরে হলেও আমি ছোট, বিয়ের আর আমার ব্যাপারটা স্বামী নিয়ে আমি 300 কিভাবে- বছর বয়স। এতদিন হিমালয়ে উনি সাক্ষাৎ ওই বসে মানে বরফের মধ্যে ভাবো গিয়ে যে বিয়ের ব্যাপারটা তো একটু বড় বড় একটা ব্যাপার, তার আগে সামনে ওকে উত্তর দিতে হচ্ছে। মানে বিশ্বাস করো, মানে ঘর ভর্তি সবাই, লোক, মানে আর সবাই যারা বলে, ধরো ঘিরে ওখানে মা বাড়িতে কাজ টাজ করে আর কি, যে মাসিরা আর কি, সবাই ওকে একটু দেখার জন্য একটু দরজা দিয়ে এরকম উকি মারছে। আচ্ছা, সবাই এটা ঠিক আছে, মানে বিয়ের কথাটা তো আলাদা বলা যেত। তার আর পর কি, তারপর বাবা ইমপ্রেসড পুরো। বাবা ওর সাথে কথা বলে আর কি বাবার ভাল লাগলো যে না, বাবা যেমন মানুষ যে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ও ভীষণ সেরকমই ছিল, মানে বরাবর ওরকম হয়েছে। তো ছিল না তুমি তাই আর কি, সেটাই বলছি। না না এখন জামাই আদরটা দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ, তো আমি প্রচুর পেয়েছি। আমার শ্বশুর মাসে রিসেন্টলি মানে উনি মারা গেছেন। তবে জামাই আদরটা আমার এখনো হয়, কারণ আমার শাশুড়ি মাঝে মাঝে চলে আসে, কারণ নাতির টানে টানে চলে আসে। এবার আমার রিকোয়েস্ট থাকে এটা একটু বানিয়ে এনো, ওটা একটু বানিয়ে এনো। আরে ব্যাপারটা কি, ও মানে হয় না এরকম যে পাত পেরে খেতে দেওয়া জামাইকে, ও সেই রকম নয়। আমি হচ্ছে এক পদ আর পাবি। একটা জিনিস দিয়ে খাবে তো সেটা দিয়ে খাবে। অষ্টমঙ্গলাতে আমরা যখন গেছি বাড়িতে, ও এবার যতগুলো খাবার দিয়েছিল কোনো মানুষে খেতে পারে না ওগুলো।
জামাইদের থেকে এক্সপেক্ট করে সবাই যে না, ওরকম রাক্ষসে জামাই না না 36টা মাছ নয়, তাই বলে যাই হোক। আরে আমি খাবো কথা, আমার তো মানে স্টমাক তো একটাই, 4-5টা তো নয় যে হার্ড ডিস্ক খুললাম আরেকটা লাগালাম, 2 টিভির খেলাম, চেঞ্জ করলাম। না, এবার এক্সপেকটেশন যেটা থাকে যে আমার বাবাও ভাবছে যে জামাই আসবে মানে হ্যাঁ বিয়ের পরে আসছে অষ্টমঙ্গলাতে, আমি ভালো করে খাওয়াবো। হ্যাঁ সবার কাঁঠাল খাবো বলেছিলাম, 60 কেজির একটা কাঁঠাল এনেছিল, প্রায় এত বড় কিন্তু 60 কেজি বুঝতে পারছি আম, মানে ওর বাবা 2-4টে 1 কিলোতে বিশ্বাস করতো না কোনোদিন। 10 সে আসলে হচ্ছে ঝুড়িকে ঝুড়ি, ঠিক আছে, ঝুড়িকে ঝুড়ি আম আছে, ঠিক আছে, আম মানে যেটা হবে মানে সেটা। আরে এক আম কত খাবে জামাই, তো ঠিক আছে জামাই ঠিক আছে, মানে মানে যে আদরের চোটে আর কি, মানে খাওয়ানো এত কিছু কি করে খাবো, ভাগ করে করে যেটুকু পাই আমি সেটুকু। আমি খুব সিম্পল খাবারে আমি ইয়ে করি, নয় ডাল ভাত কিছু একটা ভেজে দাও খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। না হলে একটা মাছ করো আমি খেয়ে নেবো, না হলে মাংস করো আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। মানে অত তুমি 4 রকমের মাছ, 3টে তার মাঝখানে আবার মাছ বেছে খেতে পারছে না, মা আবার ওকে মাছ ফাজ বেছে দিল, ও সে রান্না করে শুনলাম। হ্যাঁ ও ভীষণ ভালো, ও ভীষণ ভালো রান্না করে। না আমার মার খাবে কিন্তু খুব বাজে, ও পারে না, আমার জিভে লেগে আছে আমার খাবারের। দেখো আমি খুব বাজে না, ব্যাপারটা কি না, তবে যে ও আমি আমাকে বিয়ের পর থেকে প্রচুর রেসিপি দেখছে, সেগুলো দেখিয়েছে যে আমি এগুলো দেখেছি, করেনি একটা। ওইদিকে চলে যাবো মাঝে। দেখো আমি একটা জিনিস বলছি, ও আমাকে বলছে যে তুমি একটা আমাকে বানিয়ে খাওয়াতে পারো তো। এবার আমি ভাবছি যে হ্যাঁ আমি একটা ইজি পিজি কিছু দেখি যেটা আমি ভালো করে বানাতে পারবো, কারণ আমি তো মুখস্থ করি আগে ভালো করে। এবার একটা জায়গায় দেখেছি আমি উত্তাপমের রেসিপি দেখেছি, এবার আমি মাকেও বলেছি মা সুজি আছে তো, মা বলে হ্যাঁ, বললাম আমি বানাবোই মনের জন্য। এবার দেখো আমি ওকে এতবার করে বলেছি, ভালো বানিয়েছে, হ্যাঁ পুডিংটা বানিয়েছিলাম, হ্যাঁ বলো পুডিং ভালো বানায়, কেক বানিয়েছিলাম তোমার জন্মদিনে লাস্ট ইয়ার, গুনে গুনে বলতে হবে। কেক বানিয়েছে। আর ইমনের হাতে রান্না না ও খুব ভালো রান্না করে। না ও আমাকে ভালো মানে আমি টুকটাক পারি। আরে কোভিডের সময় ওর রান্নাতে তো আমার কোভিড হয়েছিল, আমার স্মেল চলে এসেছিল, মানে আমার স্মেল চলে গেছিল, তো আমি ওর রান্নাতে আমার হ্যাঁ রান্নাতে ফেরত পেয়ে ও গেলাম। আমার কি রান্না করছি আমি, বাবা যাচ্ছে না যে গন্ধ ফেরত পেয়েছি বউ আমার। ও হচ্ছে আমাকে একদিন একটা চিকেন আর কি হানি গ্রিল চিকেন আমাকে বানিয়ে খাওয়াবে, বললো যে তুমি জ্বর হয়েছে তোমার শরীরটা ভালো নেই, আমি তোমাকে ভালো কিছু একটা বানিয়ে খাওয়াই। ঠিক আছে বানাও, আমার তো খুব শরীরটা খারাপ, কোভিডে আমার অবস্থা খারাপ রয়েছে। দেখলাম ও বানাচ্ছে রান্নাঘরে, সুন্দর গন্ধ আসছে, বললাম বাবা আমি গন্ধ পাচ্ছি, আমি শুকতে পাচ্ছি। বাহ আমি বললাম বাহ ভাই কি রান্না করেছি, এটা ভাবা যায় না, মানে আমার রান্নায় বউয়ের গন্ধ এই বেরোয়। তো রিসেন্ট এই 2-3 দিন আগেও আমাকে ডিনারটা বানিয়ে দিল। ওর তো বানাতে ম্যাগিও ভালো লাগে, বানিয়ে আমার রান্না করতে ভালো লাগে, আমার আমি এনজয় করি, আমি গরম লাগলেও আমার কোনো কিছু কষ্ট হয় না আমার। ইমানকে জিজ্ঞেস করি বউয়ের মানে মা হওয়ার পর বউয়ের কি পরিবর্তন হ্যাঁ, দেখলে? ও এমনি ভালো এমনিতে, খুব একটা খারাপও নয়। হ্যাঁ দায়িত্ব তো মানে এটা তো মানে এই জিনিসটাই আমি সবসময় বলি, ওকেও বলি এটা যে আমি ওর যে মানে ও যে বলছে না যে আমার ভীষণ টেক কেয়ার করে, কারণ ও যেটা করছে এটা দেখলাম। দেখো আমি কাউকে কোনোদিন তো মা হতে দেখিনি, তো আমি দেখলাম এই প্রসেসটা পুরো, এবং সেই প্রসেসটা যে কতটা কঠিন এবং কতটা পেইনফুল এবং সবকিছু মিলে একটা মার যে কতটা ক্ষমতা হতে পারে সেটা আমি এই কিছুদিনে আমি বুঝতে পেরেছি যে এটা একমাত্র মাই পারে। আর কোনো দেখো যতই বাবা হই আর যাই হই না কেন, ওই বাবার তো ফলাতে পারবো না, মার জায়গাটা সবার আগে থাকে। হ্যাঁ তো আলাদা করে মা হিসেবে কিছু করার থাকে না, কিন্তু ওইটাই মানে যেটা যে না তুমি ওটা আমি ধরো গান automatic গাইছি আসে তো যে ভেতর না, থেকে। ব্যাপারটা ধরো আমি যখন স্টেজে উঠে গান গাই আলাদা করে, আমার অন্যরা ভাবে ও বাপরে বাপ কি খাটনি হচ্ছে, খাটনি হয় নিশ্চয়ই হয়, কিন্তু আমার কাছে ওটা খুব যেমন ন্যাচারাল ব্যাপার, ন্যাচারালি আসে আমার ওটা, যেহেতু ওটা ভালোবাসা, আমার ভালোবাসার জায়গা। হ্যাঁ কিন্তু এটার মধ্যে যে আলাদা একটা ব্যাপার যে একটা মানে মায়ের একজনের মধ্যে থেকে আরেকটা প্রাণ, এইটা একটা আলাদাই ফিলিং। সারাটা দিন এখন ওকে নিয়ে ওকে নিয়ে পুরো কিভাবে ভাগাভাগি করেছো ডিউটিটা? আলাদা করে ডিউটি ভাগাভাগি করতে লাগে সেবায় থাকি আমি। মানে ধরো মানে আমি তো ওর কাছে যেহেতু খাওয়াতে হয় আমায়, তো ওটা তো অন্য কেউ পারবে না করতে, তো সেজন্য আমার ওর কাছেই থাকতে লাগে। এবার একটুখানি ডাইপার চেঞ্জ করা, পটি করে দিয়েছে, তো ওকে আমি বলি বাবা একটু গরম জল এনে দাও শিগগিরই। ও ঘুমের মধ্যেও ইনফ্যাক্ট এরকমও হয়েছে, ও আগে একটা জিনিস ছিল যে ও ঘুম থেকে উঠতে পারতো না একদমই, আমি যদি জেকে ওকে তুলবে শেষ সেদিন তাকে ভস্ম করে দেবে, এরকম একটা ব্যাপার, মানে ঘুমিয়ে গেলে ওকে আর তোলা যাবে না কোনোভাবে। কিন্তু এই বেবি হওয়ার পরে আর কি ওর জন্য, হ্যাঁ ওর জন্য যে বাবাই কষ্ট করছি না। হ্যাঁ
তো শোয়া টোয়া ঠিকঠাক হয়ে গেছে যে না ও পাশে রয়েছে, ওর কাছে বেশি যাওয়া যাবে না, এই জিনিসগুলো অটোমেটিক চলে আসে হয়তো এই জিনিসগুলোর ভেতরে। অ্যাকচুয়ালি অটোমেটিকই চলে আসে, ওগুলো করার জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না। একদমই তাই। যাক, এরকমই মানে হাসি খুশি খুনসুতে থাকো। আমি জিজ্ঞেস করছিলাম যে ঝগড়া হয় কিনা, ঝগড়া হলে যদি কে কাকে থামায়? হয় প্রচন্ড ঝগড়া হয় আমাদের, খুশি দুজনেই ঝগড়াটা কি ওই জন্য করে আবার ভুলেও যাই, সেটাই কে কাকে থামায়? কেউ কাউকে থামায় না। আমিও যতটা ঝগড়ুটে, ওটাও ঝগড়ুটি 1 নম্বরে। মোটেই না, আমি অতটা নই, মারাত্মক লেভেলের। না গো, আমি একটু কম, আমি একটু কম আছি, ও একটু বেশি। ও এত সুন্দর ইনোসেন্ট মুখটা দেখে কিন্তু ভেবো না যে ঝগড়া করতে পারে না। আমি তো বলছি আমি ঝগড়া করি, আমি তো বলছি না, আমি একটু কম, আমি বলিনি। আমি একটু কমই, আমি একটু মাঝে মাঝে করি। না, ব্যাপারটা কি হয়, আমি ভাবি যে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জিনিসটা নর্মাল থাকছে থাকুক থাকুক থাকুক, তারপরে যখন আর আমিও পারছি না তখন আমিও একটু চিল্লিয়ে হয়ে গেল, তারপরে না, ও রোম্যান্টিক কিন্তু ভীষণ, ওরটা ওর মতো করে না, ওর মতো করে এক্সপ্রেস করে। যেমন ধরো ওর শোতে আমাকে নিয়ে গেছে, আমার জন্য তো এটা একদম অদ্ভুত ব্যাপার ছিল। আমি একটা কলেজ শোতে গেছি ওর সঙ্গে, আমাকে স্টেজের একটা সাইডে বসতে দিয়েছে, আর হঠাৎ করে গান গাইতে গাইতে একটা রোম্যান্টিক গান দিয়ে ও আমাকে স্টেজের উপর ডেকেছে। আমি ভাবছি হ্যাঁ আমি কি করব, আমার তো এত অকওয়ার্ড লাগছে, কারণ আমি তো কোনো এরকম প্রিপারেশন নেই, আমি ভাবিনি যে এরকমভাবে উঠতে হতে পারে স্টেজে, আমার তো লজ্জাই লাগছে, আমি এত লোকের সামনে কোনোদিনও স্টেজে এভাবে যাইনি। তো আমাকে ডেকে ওখানে হাত ধরে হাঁটু গেড়ে বসে সুন্দরভাবে আর কি গান দিয়ে প্রপোজ করা, এই জিনিসগুলো করেছে। একটু শুনবো। ঠিক আছে, শোনো। আর তারপর ও যেটা কোনোদিনও পছন্দই করতো না একটা জিনিস, সেটা হলো ট্যাটু করা। ও একদম পছন্দ করতো না, বাট আমাদের বিয়ের 1 বছরের মধ্যে, 1 বছরের আগেই বলতে গেলে, আমরা দুজনেই একসাথে দুজনের জন্য দুটো ট্যাটু করেই আমার কাছে, যেহেতু আমি ওকে 2012-এ, হ্যাঁ 2012-এ আমি ওর অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করেছি আমাদের কলেজে যখন এসেছিল। তো তখন কিন্তু পারিনি। কীরকম হয় ব্যাপারটা, যে আমাদের সিনিয়রদের কাছে আমি রিকোয়েস্ট করি যে প্লিজ দাদা, আমি ওর একটা অটোগ্রাফ নেবো, মনে আমি ভীষণ বড় ফ্যান, তো একটু আমাকে ব্যবস্থা করে দিও। বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কোনো চাপ নেই, গ্রিন রুমে যখন বসবে আমি হেল্প করে দেবো। কিন্তু এত ভিড় যে আমি ওখানে পৌঁছাতেই পারিনি। ওর শো শেষ হয়ে যাওয়ার পরে ও চলে গেছে, বাস গাড়িগুলো চলে যেতে দেখলাম আমি, বাস বুঝলাম চলে গেছে, আর হয়নি কিছু। হয়ে গেলে আমি বেরিয়ে পালিয়ে যাই সোজা কথা, বেশিক্ষণ টাকা নেই। দিয়ে সেই অটোগ্রাফটা আমি ভাবলাম আমি নিতেই পারলাম না, দিয়ে তারপর ভাবলাম ঠিক আছে, এখন আমার কাছে অপশন রয়েছে, আমি ওটাকে পুরোপুরি পার্মানেন্ট নিয়ে নেব। তো এখানে আমার পার্মানেন্ট ওর অটোগ্রাফ, এটা একটা মিউজিকের সাইন, যেহেতু মিউজিক ছাড়া থাকতে পারবে না, সেজন্য মানে দুজনেই করেছিল। হ্যাঁ একসাথে। তো প্রথম আর কি ওর লাইফে আমি মানে ট্যাটু একদম একদম পছন্দ করতাম। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। যাক, এরকমই থাকো। এখন পুচকু এখন সবথেকে বড় একদম প্রায়োরিটি, যেটা হয় আর কি, ওকে একদম সবকিছুর ঊর্ধ্বে, একদম আমাদের লাইফই চেঞ্জ এখন। হ্যাঁ ওর অলরেডি ওর আমি কিন্তু ওর কাছে একদম কার্টুন, আমি যা করি বাড়ির মধ্যে। হ্যাঁ যেহেতু আমি বলেছি টিভির সামনে ওকে নেওয়া যাবে না, মোবাইলের সামনে নেওয়া যাবে না, ও তার সামনে গিয়ে কার্টুনের মতন সমস্ত কিছু করতে থাকছে, যাতে কি ওর মনটাকে ভোলানো যায়, এন্টারটেইন করা যায়। ও আনন্দ পায় খুব। হ্যাঁ আরে ও এত সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত জিনিস করে, যদিও এটা আমি করতে বলবো না লোকের সামনে, আমি চাই না করুক, সেটা ওটা আমার জন্য শুনতে। একদমই মজায় থাকো, পুচকুকে নিয়ে থাকো, খুব দরকার, ভীষণ দরকার এই যুগে। আচ্ছা, পেয়ে গেছি ইমনের মাকে, মানে আন্টিকে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি। সবে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, সেই তাকে নিয়ে আমি একদম ভীষণ খুশিতে আছি। মানে সারাটা দিন কিভাবে সবাই কাটছে? সারাটা দিন ওর দিকে তাকালে আমার মানে যত পরিশ্রম করি, যতই কাজ থাকুক, যতই অ্যাংজাইটি থাকুক, সব ভুলে যাই। ঠাম্মি কি রাত জাগানো হচ্ছে? না, খুব ভালো বাচ্চা আমাদের, এক ফোঁটা জাগেনি, এক ফোঁটা রাত মাকেও জাগায় না, ঠাম্মিকে তো নয়ই। খুব খুব ভীষণ ডিসিপ্লিন বাচ্চাও, মানে এখন আজকেই একটু সব উল্টোপাল্টা হয়েছে আমাদের, নইলেও এই সময় ঘুমোয়, ওর মাও ঘুমোয়, আমরাও কাজগুলো খুব সিস্টেম্যাটিক্যালি করতে পারি। আজকে একটু হয়েছে উল্টোপাল্টা। ইমনের কাছে আসছি, তার আগে আন্টির কাছে সব জেনে নিই। সেটা হচ্ছে বিয়ের পর তো ছেলের একটা পরিবর্তন হয়, কিন্তু বাবা হওয়ার পর ছেলের মধ্যে কি পরিবর্তন দেখলে? প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর পরিবর্তন হয়েছে। আমি ভাবিনি মানে এতটা বদলে যেতে পারে। খুব সুন্দর বাচ্চাকে নিয়ে, হ্যাঁ বাচ্চাকে নিয়ে, বাচ্চার যা যা করা দরকার, ন্যাপি বদলানো, কোলে নিয়ে একটু ঘোরা, টাইম দেওয়া, চান করার সময় হেল্প করা, সব কিছুতেও ভীষণভাবে, মানে বাচ্চাটাকে নিয়েও খুব মানে প্যাশনেট একদম, মানে একটু ওকে কাঁদানো যাবে না,
তার আগে হয় আমাকে নিতে হবে, নয় ও নেবে। ছেলে অন্তঃপ্রাণ। ওরে বাবা, প্রচন্ড ছেলে অন্তঃপ্রাণ, মানে ছেলেকে সে চোখে হারায়। বাইরে কোথাও কাজে তো যেতেই হয়, গেলেও মানে কিছুক্ষণ বাদেই ভিডিও কল, একটু দেখাও কি করছে। এই আগেও অনেক বন্ধু বান্ধব বাড়ি থেকে কখনো হয়তো একটা রাত কাটিয়ে আসলো। এখন আর থাকতে পারি না, এখন আর প্রবলেমটা পারে এখানে। না। এখন আর থাকাই হয় না। হবেই। এখন আমি বলি যা না একদিন ঘুরে, একটা দিন থেকেই আর না, না আমার ভাল লাগে না, খানিকক্ষণ পরে মনে হয়। মানে একদিন তো এতটাই ভোরবেলা চাওয়া হয় না যে মানে নর্মালি কি হয়, বউরা বলে দেয় না এই তুমি থাকবে না, আমার বউ আমাকে বলে উল্টে, যাও না একদিন থেকে আসো বন্ধুর বাড়িতে গিয়ে। ও তোমার কষ্টটা বুঝতে পারছে যে একদম। হ্যাঁ, না আমার খুব একটা কষ্ট হয় না, আমার বন্ধু বান্ধবরা, আমার যারা খুব কাছের তুমি বন্ধু, আসলে ভালোবাসা করছো, ও তোমার ব্যাপারটা বুঝতে চাইছে। একদমই তাই। একটু যাও। এবার দুটো জিনিসের জন্য ভালো লাগে না, এক হচ্ছে যে ও বেরোতে পারে না কোথাও, এক তো ঠিক আছে, সবসময় নিজেরও ভালো লাগে না ওই কারণে বাইরে গিয়ে আড্ডা দেওয়া, কারণ আমার বন্ধু বান্ধবরা ওকে ভীষণ ভালোবাসে, বোনের মতো। কারণ মানে আমি যার বাড়িতে গিয়ে থাকি, আমার ভাই বলবো, অনল বলে আমার যে বন্ধু, হ্যাঁ, তো ওর থ্রু দিয়েই আমাদের বিয়ে পাইছি, গল্পটা পরে বলবো। তো এবার ওর বাড়িতে মাঝে মাঝে আমাকে ওই বলে যে যাও না একদিন থেকে আসো, আমি বলি না না আমি থাকবো না, আমি চলে আসবো। যে না 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 ফিরতে হবে না, তুমি থেকে কালকে সকালে আরামসে আসো। এরকমই এর মধ্যে একদিন গেছে ওখানে, তো আমরা জানি থেকেই আসবে। ভোরবেলা 5:30 বাজে আর পারছিলাম না, মা গেট খোলো। আমি বললাম কোথায় তুই? বলে গেট খোলো, বা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বলে আমি থাকতে পারলাম না, মনে হচ্ছে যে কচুরি টচুরি কিনে টিনে নিয়ে ভোরবেলা 5:30 পৌনে 6টায় হাজির। আমি বললাম থাকলি না? বলে না, রাত্রিবেলা আড্ডা মেরেছি মেডিটেরে। একটা ফেজ। এরপরে যখন হাঁটি হাঁটি পাপা শুরু হবে, তখন তো মানে একদম আরো ছাড়বে না, বাবাকে ছাড়বে না। না তখন ছাড়ার থেকেও বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ভাবছি যে কোন কোন জিনিসগুলো হাতের বাইরে রাখতে হবে। হ্যাঁ, প্রথম তো তাই। একদমই তাই, যা পাবে রুমে গিয়ে আগে ঢুকবে, সে ঢুকুক, এটা নিয়ে অসুবিধা নেই। বাজানো শুরু করবে হয়তো। ওটা দিয়েই বাজাক, ধ্বংস না করে দেয়, সেইটাই বাচ্চার মানে বাজনা বাজানো ভালো, বাজনাটার 12টা বাজানোটা ভালো নয়। এটাই আর কি। মানে এখন থেকে কি ভেবে রেখেছো মানে ছেলেকে কিভাবে কোন দিকে দেবে? একদম না, একদম না, একদম না। আমার বাবা মা ওইটা আমাকে কোনোদিন চাপ দেয়নি, তো আমিও কোনোদিন কখনো করবো না। ওর যা হতে ইচ্ছা করবে তাই হবে, যা করুক, আমার কোনো না, মানে রাস্তাগুলো দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ তো হেল্প তো করবো। হ্যাঁ, যদি যে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যেটাতে ইন্টারেস্ট আছে সেটাই করবে, না হলে যেটা ইন্টারেস্ট নেই ওটাতে জোর করিয়ে সেটাও হবে না, যেটা চাই সেটাও হলো না, কোনোটাই হবে না। তো যেটা ইন্টারেস্ট আছে ওইটার উপরে কাজ করা আমার সব থেকে মনে হয়, একদম ছোটবেলা থেকে কাজ করলে অনেক বেশি মানে ভালো হয়। আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করি, মানে ইমন ছোটবেলায় কেমন ছিল? ইমন ছোটবেলায় ভীষণ, নাতিকে এখন যেহেতু দেখছো, হ্যাঁ ভীষণ দুষ্টু ছিল, হাতে পায়ে দুষ্টু ছিল, কিন্তু কোনো জিনিস কোনো দিন নষ্ট হয়নি। আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি যেটা অরিজিনাল বাড়ি, সমস্ত বাড়িটা কাচের জানলা ছিল, কিন্তু বলতে পারবো না কোনো একটা কাচের জানলা ইমানের জন্য ভেঙেছে, কোনো একটা জানলা না। না মানে ওরকম দুষ্টু না, কিন্তু মারাত্মক দুষ্টু ছিল। মানে আমার একটা খুব সুন্দর ব্যবসা ছিল, সবসময় চিন্তা থাকতো তো নাকি? হ্যাঁ আমার একটা খুব ভালো ব্যবসা ছিল, মানে আমি খুব মানে মানে ভালোবেসে করতাম, শাড়ির বিজনেস ছিল আমার একটা। সেই বিজনেসটার জন্য যথারীতি আমার বড়বাজার যেতে হতো। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, আর আমার শাশুড়ি ছিলেন একেবারে মানে নাতি অন্তঃপ্রাণ, পৃথিবী একদিকে আর নাতি হচ্ছে তার মানে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কতটা প্রাণ। যে আমি ধরো ছোটবেলায় কাউকে একটা মেরেছি, এবার সেটা মা আমাকে বকছে কেন মেরেছি, কিন্তু সেটা আমাকে আমার আম্মা মানে আমাকে বাঁচাতো, ও থোড়ি মেরেছে, ওর হাত উঠে গেছে। এরকম ধরনের মানে এতটাই মানে মানে অবসেসড ছিলেন, একদম অবসেসড একদম। সেই রকম একটা দিন আমি বাইরে বেরিয়েছি, আমি বড়বাজার থেকে ফিরছি, আমি ফিরে দরজা ধাক্কা খুলে ঢুকে দেখি আলমারি, মানে স্টিলের আলমারির মাথায় ইমন বসে আছে, আর মা হ্যাঁ মানে একটা জালনা ছিল পেছনে, আলমারিটার পেছনে ঘরে। আমাদের সময় না আমরা সব গাছপালায় উঠে অভ্যেস ছিল, ঠিক আছে, ওই জালনা বেয়ে আলমারির মাথায় বসে আছে, আর মা নিচ থেকে বাবু নামো 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 করে যাচ্ছে। না বকা তো সিনই নেই, কোনোদিনই বকেননি, জোরে একটা কথাও কোনোদিন বলে নামো বাবু, মা এসে বকবে। কিন্তু তোমার সঙ্গে শাশুড়ি মার লেগে যেত, আমাকে পুলিশেও দেবে বলেছিল মেরেছিলাম বলে, দাঁড়াও আমি থানায় খবর দিচ্ছি, তুমি মেরেই ফেলবে বাচ্চাকে। আমি বললাম মা তুমি এই কথা বলছো তো, এরপরে যখন অমানুষ হবে তখন কিন্তু সবাই বলবে যে তোমার দাঁতই খারাপ হয়েছে, তখন ভালো লাগবে শুনতে।
তো এরকম মা ভীষণ অবসেসড ছিলেন, অবসেসড, মানে মাকে নিয়ে মানে আজকের দিনে সত্যি মানে ভীষণ মনে হয় যে ওর এই সাফল্য কিছুই দেখে যেতে পারেননি। হ্যাঁ, একদমই না, মা অনেক আগেই চলে গেছেন। তো মানে সেটা যদিও মা দেখতেন না যে সে যে কি হতো, মানে ওকে হয়তো ভাসিয়ে দিত। একদম একদম, মানে ও মানে মার মানে নাতিকে নিয়ে যে মা কি অবসেস ছিল, মানে আমার এখনো বলতে গেলে আমারই চোখে জল আসে। মানে কিরকম ব্যাপার, আমার হচ্ছে এত সিম্পল, হ্যাঁ, মানে রিকোয়েস্ট গুলো মানে ছোটখাটো রিকোয়েস্ট হয় না। ধরো আমি এটা বললাম যে আমি একটা ফোন কিনবো, 1.5 লাখ টাকা দাম, রিকোয়েস্ট করতো আমার ঠাকুরদাকে, দাও না এইটুকু টাকা চাইছে, একটা এরকম ব্যাপার আর কি। ওইটুকু টাকা মানে তখন এইরকম মানে বলছি তখন 1.5 লাখ টাকা না, মানে এরকম টাইপের জিনিসপত্র আর কি। তখন একটা কি হয়েছে, মানে আমি কত দামি জিনিস ওকে কিনে দিইনি, যেটা মা বাবাকে দিয়ে জোর করিয়ে কিনিয়েছেন, মানে কিনে দিতেই হবে ওটা, ও নাতি বলেছে, মানে খুব প্রচুর মানে ডিমান্ডও ছিল না। একটাই ছেলে, হ্যাঁ, একটা ছেলে, একটা ছেলের একটা ছেলে, সেই জন্য যার জন্য আমি আমার মানে মানে আমার পিসিও আছে না, হ্যাঁ আমার পিসি আছে, পিসতো দিদি আছে, কিন্তু তাহলেও মানে ওইখানে একটা ডিফারেন্সিয়েট সত্যি মনে হতো, মানে আমাদের খারাপ লাগতো। হ্যাঁ, যে সব সময় থাকতাম না আমার সাথে, ওই কারণে যা হয় আর কি, যা হয় আর কি, মানে নাতির উপর একটা মানে এক্সট্রা টান। হ্যাঁ, এইটাই। আর বাবা আমার শ্বশুরমশাই খুবই মানে খুবই মানুষ, নিউট্রাল ছিলেন, খুব ভীষণই কোয়ালিফাইড ছিলেন, রহরা মিশনের উনি প্রফেসরদের প্রফেসর ছিলেন, মানে হ্যাঁ পিজিবিটি কলেজের উনি মানে ইয়ে ছিলেন। তো বাবা ভীষণ রিজনেবল ছিলেন, বকুনি দিলে বাবা আমাকে পরে হয়তো বলতেন যে না এটার জন্য এত বকুনি দেওয়ার দরকার নেই, মানে সামনে বলতেন না যাতে বিগড়ে না যায় আর কি। হ্যাঁ, কিন্তু বাবা খুব মানে আমার কাছে আমার শ্বশুরমশাই একজন আইডল, মানে মানে ওনার সব কিছু, ওনার অনেক কথা, অনেক সাজেশন, অনেক শেখানো। মানে ঠাকুরদা দাদাই বলতাম, এত ভালো মানে টিচার ছিলেন উনি, মানে টিচার কি করে ভালো বোঝানো যায়, যে আমার পরীক্ষার সময় আমার একটা অভ্যেস ছিল, আমি খুব একটা দেখে আমার পড়াশোনা কম হতো, আমার যত শুনতাম কানে আমি ওই জন্য আমার কত মাথার মধ্যে ঢুকতো। এবার দাদাই যেটা করতো সেটা হচ্ছে দাদাই হালকা করে জিনিসটাকে না পুরো গল্প করে বলে দিত, যেমন আজকের দিন আমরা যেমন সানডে সাসপেন্স শুনি না, ওরকম ভাবে আমাদের দেখতে পাই, ভিজুয়ালাইজ করতে পারি আমরা জিনিসটাকে। তো ওইটাই আমি পরীক্ষার খাতায় বসে না আমি দেখতে পেতাম যে কি হচ্ছে, তো আমার কাছে লিখতেও খুব সুবিধা হতো আমার পক্ষে। প্রচুর মানে হিস্ট্রির মতো একটা সাবজেক্ট যেটা আমরা বিরক্ত হই, আমি পছন্দ তো কোনোদিনই করিনি, ওর প্রচন্ড ফেভারিট, কারণ বাবা ওইটা হিস্ট্রির গল্পগুলো ওকে এত করে বলেছেন, মানে ভালো করে এত ভালো। গানটা কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল? গানটা এই প্যাশনটা কিভাবে এলো? এটা ওর বাবার কাছ থেকে একদম, যখন ছোট মানে খুবই ছোট সেই সময় থেকে গান চলতো ওর কানের কাছে, মানে খুব ভালো সাউন্ড সিস্টেম, সেটা ওর বাবার একটা শখের জিনিস ছিল যে গানটা শুনবে ভালো ভালো সাউন্ড সিস্টেমে, আর সেটা 24 ঘন্টা ওর কানের কাছে চলতো, আর সেইটা শুনে শুনে ওর বড় হওয়া আর কি। এবং সেটা সব রকমের গান, সেটা ও আরও বলতে পারে ভালো, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, লাইট মিউজিক থেকে ইংলিশ মিউজিক, সবটা শুনেছে, ওর বাবার গাইড করেছে, মানে গাইড মানে এনে এনে শুনিয়েছে। কোনোদিন কোনো পার্টিকুলার কোনো গানের ধরনের প্রতি আলাদা করে এনে সব ভালো লাগে, আমার সব ভালো লাগে, সব গানই গায়ও। না, আগে যেমন ছোটবেলায় ও গাইতো, ফোক গাইতো, বাংলা গাইতো। কম্পিটিশন বলতে সেটা হচ্ছে ইন্ডিয়ান আইডল প্রথম আর শেষ। হ্যাঁ, সেটাই ওইখানে তুমি বাংলায় ইয়ে করোনি? বাংলায় আর কি না, মানে ইন্ডিয়ান আইডল যখন এবার চান্স পেলো না, সেইবারে ও জি বাংলাতেও চান্স পেলো, জি মানে সারেগামাপাতে পেয়েছিল, মানে দুটোতেই পেয়েছিল। হ্যাঁ, তাই জন্য আমরা ইন্ডিয়ান আইডলটাকেই আর কি মানে চলে গিয়েছিলাম ওকে নিয়ে। অনেক বছর ধরেই করছি, কোনোদিনই হয় না সেরকম ভাবে, কোনোদিন হয় না সেটা। এখন যখন সুবিধা আছে নানা রকম, ইউটিউব একটা মারাত্মক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়ে, ওটাও ছিল চ্যানেলও, মানে আমি ছিল কোথায় তখন আমাদের ডিডি বাংলা ছিল, ঠিক আছে, তো ডিডি বাংলাতে, হ্যাঁ ডিডি বাংলার কিছু জিনিস কম্পিটিশনে আমি গিয়েছি প্রচুর, সেই সব আমি গিয়েছি, কিন্তু এই লেভেলের ন্যাশনাল ওয়াইজ যে রেকগনিশনটা সেটা তো ডেফিনেটলি হয়। মাঝে মাঝে বলি, বলতে ভালোবাসি আমি মাঝে মাঝে বলি, বলে মা তুমি এটা ভেবো না যে দেখো, তুমি ভেবে দেখো ইন্ডিয়ান আইডলের ওই লক্ষ লক্ষ যে ক্যান্ডিডেট যারা লাইনে ছিল, তার মধ্যে কি আমি একমাত্র ভালো সিঙ্গার ছিলাম, আর কি কেউ ছিল না ওখানে লাইনে? কিন্তু আমার ওখানে সেদিন কপালটা ভালো ছিল, লাখটা করেছে সেই ভালো ভালো সিঙ্গাররা সেদিন লাইনে, এবং আমি নিজে শুনেছি তাদের গান,
এবং এটা তো কোনোদিন আমি অস্বীকার করতে পারবো না যে আমরা যে কজন সিলেক্ট হয়ে বেরিয়ে গেছি আর যে কজন এই মঞ্চে দেখা গেছে তারাই ভারতের শ্রেষ্ঠ কয়েকজন গান গজনা করা হয়, এটা তো বাজে কথা, এটা বললে কোনোদিন হতে পারে না। তো আছে কারুর না কারোর সেদিন সে কপালটা, আমার যদি না হতো আমি সেদিন দাঁড়িয়ে আরেকজনকে দেখতাম যে ওকে দেখেছিলাম লাইনে ছিল আমার সাথে গান গাইছে, আমিও তো খারাপ গাইতাম না, এটা কেউ কোনো না কোনো জায়গায় ভাবে। হ্যাঁ, কিন্তু তাই বলে এইটা কখনো নয়। আমাদের এখানে গায়ক বা মিউজিশিয়ানদের কোনো অভাব নেই, কাজ খুব কম লোক করে, কিন্তু প্রচুর আছে মানুষ, প্রতিভা প্রচুর explore করা যায় তাহলে প্রচুর মানুষকে পাওয়া যাবে, নানা রকম তাদের আলাদাই ট্যালেন্ট আছে। আন্টিকে জিজ্ঞেস করি বৌমা কেমন হয়েছে, আগে যখন প্রেম করতো, বা ছেলে তো বা কিছু বলার নেই, 32 বাড়ি দাঁত ইমনের বেরিয়ে গেছে, ফার্স্ট ক্লাস একেবারে। এরকম বউ কম পাচ্ছি যে আমাকে বলে যাও না না সত্যি বৌমা খুব ভালো, যাও না ঘুরে। মানে একদম আমার মেয়ে। আমি পরে যাচ্ছি, প্রেম করলো যখন ছেলে তখন সেটা আমি অতটা টের পাইনি। না আমার প্রেম টিমের ব্যাপারের থেকে বড় কথা কি বলতো, আমি না বউকে বলে যে আমি খুব প্রেম করতে পারি না। আমার কথা হচ্ছে যে আমি ওকে বলেছিলাম যে আমি বিয়ে করব, ঠিক আছে তাহলে করবো, না হলে আমি না খুব এখানে নিয়ে যাবো ওখানে ঘুরবো, সেটা পক্ষে তখন সম্ভব ছিল না। পারলেও খুব ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে। ঘরোয়া ছেলে। হ্যাঁ ঘরোয়ার থেকেও বড় কথা আমার এই জিনিসগুলো একটুখানি মানে খুব দারুণ লাগে না, মানে বৃষ্টির মধ্যে ভিজে গো আহা গো সাংঘাতিক। তারপরে মেইন ব্যাপারটা তো এসে হাঁচবো দুজনে ঠান্ডা লাগিয়ে, মানে প্র্যাকটিক্যাল ওই রোমান্টিসিজম ব্যাপারটা নেই, ওটা বইয়ের কাছে যাবো। রিলেশনের মধ্যেই মানে রোম্যান্স আছে, তার জন্য মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ওগুলো সিনেমাতে ভালো লাগে দেখতে। কোনোদিন যদি সিনেমায় অ্যাক্টিং করে নিশ্চয়ই ভিজবো। হ্যাঁ, কোনো অ্যাডও করেছি যে এটা আর্টিফিশিয়াল বৃষ্টির মধ্যে ভিজেছি, কিন্তু সেটা মানে আমি এখন প্র্যাকটিক্যাল লাইফে যদি ভাবি দুজন দুই জায়গায় বসে ধরো প্রেম করতে গেলাম, এমন জায়গায় ভিজতে গেলাম, ভিজে গিয়ে তারপর প্রচন্ড শরীরটা খারাপ করলো, এবার দুজনে আমি মার কাছে বকা খাবো, ওর বাবা মার কাছে বকা খাবে, তো তার থেকে ভালো কথা হচ্ছে যে হ্যাঁ যে বাড়িতে জানিয়ে দাও, ঠিক আছে দেখা করলাম হয়ে গেল, হ্যাঁ ঝামেলা। যখন জানানো হলো কি বাড়ি থেকে সাপোর্ট ছিল? হ্যাঁ আমার বাড়িতে আমাকে বলে দিচ্ছে, আমার বাড়িতে আমি সবসময় এটা বলেছিলাম যে তোমার ডিসিশনটাই ফাইনাল, তুমি বুঝে নিও, কারণ থাকবে তো আলটিমেটলি তোমরা। আমি আমার জায়গা থেকে আমি যতটা সাপোর্ট, প্রেসার একদম কোনো কিছুর প্রেসার নেই, আমার যতটা সাপোর্ট দেওয়ার আমি দিয়ে দেবো আমার। হ্যাঁ, কিন্তু লাকিলি আমার বৌমা ভীষণ ভালো, ভীষণই ভালো, কারণ আমার ওকে নিয়ে বউ বলে মনেই হয় না, আমার মেয়েরই মতো লাগে, যার জন্য আমার আর আলাদা করে সাপোর্ট দিয়ে ওকে খুশি করে রাখতে হবে এরম ব্যাপার একদম নয়। ও একদম মানে আমাদের একজন, মানে এখন আর মনে হয় না যে ও বাইরে কোথাও থেকে এসছে। ঝগড়াঝাটি হলে কার সাপোর্ট নাও, ছেলের না বৌমা? অবশ্যই বৌমার, 100% সব সময় আমি নিই, তাতেও একটু মাঝে মাঝে রেগেও যায় একটুখানি, না অ্যাকচুয়ালি ঠিক তা নয়, মানে ঝগড়াঝাটিটা তো অ্যাবসলিউটলি খুবই পার্সোনাল ব্যাপার, কিন্তু ওই আর কি মানে কখনো হ্যাঁ 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 মা দুই দিকেই খেলে, এদিকেও এসে বলে ওদিকেও গিয়ে বলে, মানে ওই আর কি মানে ওকে হ্যাঁ ওকে বলে ওকে ওরটা বোঝাই, ওকে ওরটা বোঝাই। মাথাটা গরম বেশি, দেখে তো শান্ত মনে হয় যে গরম, রাগলে বলেই তো আমার গরমটা বাজে, আরে বাবারে হ্যাঁ রাগলে ভয়ঙ্কর, ওইটা আমি ইমোশনাল লাগতো, ঠিক আছে অসম্ভব ইমোশনাল, অসম্ভব ইমোশনাল, মানে এমন আমি খুব বড় চাহিদা আমার নেই। ধরো আমার মার উপর রাগ কিরকম হতো, আমি দরজা থেকে বেরোবো যখন আমার মা দাঁড়াতে হতো, মানে না দেখে আমি যাবো, বেরোবো না, তো ওই সময় তুমি তুমি আমাকে কাজ দেখাবে না, তোমার কি আছে রান্নাঘরে। এবং শুধু তাই নয়, গাড়ি করে বেরোবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে হবে, হাত নাড়িয়ে দিতে হবে, ওটা না হলে ওর সময় দেখে যাবো না, যে কোনো সময় ওর ওটা ভীষণ মানে খারাপ লাগে আর কি, মানে ওর ডিমান্ডগুলো ছোট ছোট ঘুরতে থাকে কিন্তু মাথার মধ্যে, আবার ওর সব কাজ করছি বাইরে হাসছি কিন্তু মাথার মধ্যে ঘুরছি যে কেন দাঁড়ালো না, সেইটা নিয়ে কিন্তু এসে বাড়িতে ঝগড়াও করতে পারে, জমে থাকে আমার। হ্যাঁ কোনো একটা ধরে রাখো, হ্যাঁ কোনো একটা কারণে ওইটা বলে দিল তখন যে আমি বেরোনোর সময় আমার প্রচুর কোনোদিন না সত্যি কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে ঝগড়া হয় না, ছোটখাটো ঘটনা নিয়ে ঝগড়া, ছোটখাটো ঘটনা কি মনে রাখাটা ওর সাংঘাতিক, কিন্তু সেটা কিন্তু আবার ভালো দিকও আছে, মানে এই ধরো আমার জন্মদিন, মাদার্স ডে, এবার আমি বলছি মাদার্স ডে এর মধ্যে গেল না, আমি তো মানে ও বললো মা আমি একটুখানি একজনের বাড়িতে যাবো, একটু আড্ডা মেরে আসলাম, না হ্যাঁ যা, মানে কোনো মতেই মনে ছিল না, মানে ভুলেও যাই, আর আমাদের সময়টা এগুলো ছিল না, ঠিক 12টা বাজে বেল বাজিয়েছে, তা আমি ইমন এত একটা কেক হাতে নিয়ে ফুল নিয়ে, দুটো ফুল দুজনের জন্য, বলছে আমার মাও আছেন, আমার মা আমার কাছে থাকেন, আর আমার মা আমি মানে আমি একই মেয়ে আর কি, তো সেই মা
বলো এই বাড়িতে এবছর 3 জন মা আছে, তাই জন্য তিনটে জেনারেশন মাকে একসাথে মাদার্স ডে সেলিব্রেশন হলো। মানে মানে খুব একটা ইমোশনাল একটা মোমেন্ট আর কি, এরকম ভাবে মনে থাকে। আমার লাস্ট 21 তারিখ আমার জন্মদিন ছিল, আমি তো ভুলেই গেছি, ইভেন আমার হাজব্যান্ডও ভুলে গেছে। ও মা হঠাৎ ভুলে যায় গিফট দেওয়ার জন্য। বাবা গিফট আঙ্কেল নেই আজকে? বাবা রেস, বাবা রাজা লোক মানুষ। এবার হঠাৎ দেখি একটা মানে আমাদের কাছে আসে ওই যে গেট থেকে একটা মাই গেট অ্যাপে যে একটা কিছু এসছে, তুমি অ্যাকসেপ্ট করো না। এই হচ্ছে ফ্ল্যাটে থাকার একটা সবথেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে যত কিছু সিকিউরিটি তুমি সারপ্রাইজ দিতে যাও আগে ফোন করো, হ্যালো ম্যাডাম ওই না এখান থেকে না ওখান থেকে এই এসছে আপনার জন্য পাঠাবো। আরে ভাই এবারে যাই হোক আমি তো অ্যাকসেপ্ট করেছি, আমি তো ভাবছি এখন তো বাচ্চার এই আসে সেই আসে, বুঝে বলে কোথা থেকে আমি বুঝিনি। ও মা হঠাৎ দেখি গেটে আইজিপি বলে একটা কোম্পানি আছে তো, ওদের একটা এরকম গিফট প্যাক, তার মধ্যে একটা খুব সুন্দর মুশ, একটা ফ্লাওয়ার বোকে, আর একটা খুব সুন্দর আমার একটা ছবি, মানে সেই ছবিটাকে প্রিন্ট করে আর একটা খুব সুন্দর মেসেজ কার্ডে, আমি ওইটা আমার মানে এইটা আমার পাওয়া। তবে এগুলো আমার থেকে বেশি ইনোভেটিভ এইসব ব্যাপার আমার বউ। অবশ্য ও ভীষণ ভীষণ বিরাট বড় খুব বড় আর্টিস্ট। এই যে এখানে দেখো তুমি, এই যে এই বোতলটা, ওই বোতলটা, এই যে এটা আমাকে একবার অনেকদিন আগে দিয়েছিল বানিয়ে। ও ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ সুন্দর হাতের কাজ ওর। ও একজন আর্টিস্ট আমার অ্যাকচুয়ালি। মার হাতের কাজ খুব ভালো ছিল ছোটবেলায়, হাত দিয়ে শুধু মানে চারিদিক থেকে চড় থাপ্পড় পড়তো। ভীষণ মার খেয়েছে, ভীষণ দুষ্টুমি করতো। মা ছিল। কিন্তু দেখবে তোমার মা না মানে নাতি হয়েছে তো দেখবে তোমার যে ঠাকুমা ছিল তার মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটাই। তুমি বকা দিলে তখন এই একদম না, না ওটা হবেই, ওটা হবেই, এটা হবেই একদম, ওটা হবেই, ওটা আর এখন মানে থামানো যাবে না, ওটা আটকানো। মনে পড়বে যে কেন খুব মার না মার খেয়েছে মানে কি মারি, এই চড় থাপ্পড়ি মানে অসম্ভব মার। চড় থাপ্পড় না অসম্ভব, আর তুমি এই সাইজে আর কি মারবে আমাকে? হ্যাঁ হাত ধরে নিত, তুলে আছাড় মারবে তো পারবে না আমাকে। একটু বড় হওয়ার পরে তো হাতটা ধরে নিত। করবে এইটুকু তো সাইজ, ঠিক আছে, এবার তার মধ্যে থেকে আর কত জোর মারবে আমাকে? কি তুলে আছাড় মারবে? তা তো মারবে না। এবার কি করতো মা? দুষ্টুমি তো মানে অসম্ভব করতো, মানে বাড়ি থেকে বেরিয়ে গেল কোন ফাঁকে বাড়ির চাবিটা নিয়ে গেছে মেইন গেটে, ওরম করে লাফিয়ে ওটাকে এমন ছুড়লো, হাই টেনশন লাইন এসে চাবি ঝুলে গেল। তো ঠিক আছে ওগুলো হয়, তা মার তো খাবে, ওগুলো হয় মানে মানে দুষ্টুমিগুলো না তোমার ছেলে পাবে, না না পাবে তুমি বুঝতে পারবে যে কেন আমি করেছি এগুলো। আমার কি হতো, আমার জীবনে খুব ইচ্ছা ছিল স্কুলে যখন যেতাম যে সবাইকে দেখতাম বেশ স্ট্রেট হ্যান্ডেল সাইকেল, আমার জন্য সাইকেল কেনা হয়েছিল, ওই যেগুলো বয়স্ক কাকারা চালায় ওই সাইকেল কিনে দিয়েছিল। আমার তো সব শেষ, নরমাল সাইকেল বয়স্ক কাকারা চালায়, নরমাল সাইকেল ওই গেল কাকারাই চালায়। তো যাই হোক তখনকার কাকারা চালাতো, এখনকার স্মার্ট কাকা সব। যাই হোক তো আর আমার বাবা ছিল হচ্ছে আমাকে চুল কাটাতে নিয়ে যেত, সেটা হচ্ছে যে চুল যতক্ষণ চুলের মুঠি ধরতে পারবে ততক্ষণ চুল কাটা হয়নি, ঠিক আছে। এবার মানে একটু একটু হ্যাঁ বাটি ফাটিও না, বাটি বসতে তো তাও একটু থাকে, মানে যেরকম ভাবে এখন এই লন মোয়ার গুলো ইউজ হয় না ঘাস গুলো কাটার জন্য, আমাকে ওইভাবে কাটাতো। এবার তখন কি করতো, স্টাইলের বালাই না প্রথমে 5 টাকা দিয়ে চুল কাটতাম, তারপর 7 টাকা হয়েছিল। এবার 7 টাকায় বাবা 3-4 বার করে পাঠাতো, যা এই জায়গাটা কাটে। আর আমি কি করতাম, এই টাকা একটু স্কুলে যাবো, ঠিক আছে চুলটা সামনেটাকে পেতে যা পেতে আসলো দেখি, তারপর থেকে যে কাটতো চুল আমার, সে আমাকে বলে 7 টাকায় 3 বার করে আমি চুল কাটতে পারবো না, বস একবারে ছোট করে পুরো উড়িয়ে দিচ্ছি আমি। 7 টাকায় 3 বার পাঠিয়ে আমার বাবা আমাকে কোনোদিন স্টাইল, সেসব ছবিও আছে মানে এখন এক্ষুনি দেখানো। দুষ্টুমি তুমি মনে রাখবে, দুষ্টুমি মানে ভালো না গো, আমরা অনেক ভালো না, তবে হ্যাঁ মানে দুষ্টুমি করলেও মানে ডিস্ট্রাক্ট করবোটা কি, ফোন ছিল না, সত্যি করে টিভি দেখতে দিত না ওরকম ভাবে, আমাদের সব কিছু টাইম টু টাইম সবকিছু। তবে খেলাধুলো করেছে, খেলাধুলো করেছে। আমরা কি এই মাঠ সেই মাঠ থেকে খেলে আসো, বর্ষা অদ্ভুত একটা কি যেন কানেকশন ছিল বর্ষাকালের সাথে ফুটবল খেলার, কাদা মেখে ফুটবল খেলে টেলে পুকুরে গিয়ে 1.5 ঘন্টা মা কান ধরে টেনে টেনে আনতো, উঠতাম না তো পুকুর থেকে। করেছিলাম বলি চামড়া মোটা ছিল বলি এত মার খেয়ে সহ্য করতে পেরেছি। এবারে আমি তাহলে যাই, সফটি গো এখন। পাড়া ছিল পাড়ার বন্ধু, পাড়া কালচারটা তো যেই কারণে আমরা মানে যেই কারণে অনেক কিছু আমরা করার সেই সময় সাহসও পেতাম না, যেগুলো এখন পাই। এখন কি হয় বাচ্চারা অনেক দূরে দূরে যায় অনেক কিছু করতে,
হ্যাঁ, তো সবসময় নজরে নয়, আমরা থাকতাম কি সবসময় নজরে আছে, কেউ না কেউ কাকু জেঠু বাদরামও করা যাবে, তারা শাসনও করতে, হ্যাঁ সেই জায়গাটা তাদের ছিল যে এই এরকম করছিস কেন, যা পরিস্থিতি বদলে এখন শাসন করতে গেলেও মা বাবা আপনি কি করে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এখন তো বাচ্চাদের বলা যাচ্ছে না, মা বাবারাই সাহস পায় না বলতে, ভয় ভয় সবকিছু, এবার কিভাবে রিয়াক্ট করবে এই ভেবে। যাই হোক, অনেক সিরিয়াস কথার মধ্যে একটা ছোট্ট কথা বলি, যেটা যেমন লাস্ট যেটা মার পদ্ধতি বার করেছিল আমাকে চড় মারার, কারণ মা ছোট ছিল বলে আমি মাকে না এই কাঁধ দুটো ধরে নিতাম, তো মা এরকম করতো, পৌঁছতে পারতো না মুখ অব্দি আমার। তারপর থেকে মা কি করতো, এরকম করতো, আমি এরকম করতাম, হঠাৎ মা হাত দিয়ে একটা চড় দিত। মা অদ্ভুত, এটা মানে মার স্টাইল ছিল। আমি হ্যাঁ এদিক দিয়ে করে এখান দিয়ে ফাটাস করে কি হলো এটা বলে খুব সিরিয়াস মার খাচ্ছি, নিজে মেরে নিজেই হাসতো। যে গানটা দিয়ে ডেকে প্রপোজ করেছিল সেই গানটা দিয়ে যাচ্ছে একদম। আমি তাহলে একটু গিটারটা নিয়ে আসি তাহলে। আচ্ছা, শেষে দর্শকদের কি বলবে বলো, তারপরে গান। দর্শককে তো সবসময় একটাই কথা আমি সবসময় বলি মানুষকে, যে ভালো থাকতে, সুস্থ থাকতে আর আনন্দে থাকতে, জীবনে যেইটুকু আছে ওইটুকু নিয়েই আনন্দে থাকতে, কারণ আমরা জানিও না জীবনে কইটুকু আমরা পেয়েছি, কতটা ডিজার্ভ করি, কতটা যোগ্যতা আমাদের আছে। আমরা যা পাই লাইফে সেটা নিয়েই খুশি থাকাটা আমার মনে হয়, খুশি থাকা যায় না যে তা নয়। আর বাকি সবটাই ওপরওয়ালার ওপর, যা কপালে আছে না তার বাইরে কিছু হয় না, এইটুকু আমি জানি। হ্যাঁ, তোমাকে আমি প্রথমেই বলেছিলাম ওইটা, যে আমি রিয়েলিটি শো যেখান থেকে আমার লাইফের এই যে চেঞ্জ, ধরো এই আজকে ইন্টারভিউ করছে, কেন করছে, যেহেতু আমি কিছু না কিছু হয়েছে বলেই হয়েছে আজকে। তো এরকম আজকে আমি কত লাকি যে আমি মানুষের সামনে, কত মানুষের সামনে আসতে পারি। এবার নট নেসেসারি যে প্রত্যেকে আমাকে পছন্দ করবে, প্রত্যেকে আমাকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু মানুষ যারা যারা আমাকে ভালোবাসেন বা যারাই আমাকে ইয়ে করে, আমি যা করি সেটা অ্যাটলিস্ট দেখে, সেটা ভালো বলুক কি খারাপ বলুক, কিন্তু মানুষ দেখছে, এটাই বড় কথা। যে সবার ব্যাপারে তো মানুষ দেখে না, কত মানুষ কত কিছু করে। এইটার জন্যই মানুষকে সবসময় বলি যে অনেস্টলি সব কিছু করে যেতে। সাকসেস আলাদা রকম একটা জিনিস, সাকসেস আসলেও লাইফটা যেরকম ছিল সেরকম যতটা রাখা যায়, একটু চেঞ্জ হয়, কিছু করার নেই ওটা, কিন্তু যতটা মানে সিম্পল থাকা যায় তত লাইফ সিম্পল থাকে অ্যাকচুয়ালি। কারণ না হলে না এক্সট্রা জিনিস চড়াতে গিয়ে যেটা তুমি নও সেটা প্রত্যেকদিন মেনটেন করতে গেলে তোমাকে অন্যরকম ব্যবস্থা থাকতে হবে। তাহলে তার থেকে সবাই সিম্পল থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর হাসতে থাকুন, একদম সব সময়। বউ যদি রাগ করে তো কোন গান দিয়ে মানানো হয়? কি শুনছিলাম নিজে লিখেছে? হ্যাঁ, নিজের সুর লেখা, হ্যাঁ নিজে সুর করা গান। আমি চেষ্টা করছি বউয়ের মান অভিমান ভাঙানোর জন্য গান লিখতে। হ্যাঁ, ও অনেক গানই আমার জন্য লিখেছে, কবিতাও লিখেছে, বাট এটা তার মধ্যে একটা। একটু শুনি, দুজনেই করবে। আমার যেহেতু লেখা, আমি লিরিক্স চেঞ্জও করতে পারি এখন। দরকার নেই সব কথা সবার যে জানা, আমি এইটুকুই জানি তুই যে শুধু আমার। দরকার নেই সব কথা সবার যে জানা, আমি এইটুকুই জানি তুই যে শুধু আমার। তুই আমার মনের রানী, তোর সবচেয়ে শয়তানি তানি আমার, তানি আমার, তানি আমার, তানি আমার। তানিটা ডাক নাম, এরকম ভাবে গান বললে কি আর রাগ হয়? তানিটা হচ্ছে হাফ নাম, আসলে পুরো নামটাই সয় তানি। কি বাজে অভিষেক, আমরা আবার রাগ হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।